নমস্কার। অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের উপন্যাস ও ছোট গল্প পাঠ করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। সুবর্ণকে মানুষের মতো মানুষ করতে চাই সত্য। তাই তো ভাবিনীর বোনের অমন পরিণতির কথা শুনে জ্বর বিকারে আচ্ছন্ন হয়ে পড়ে সত্য। কিন্তু সত্যবতী কি সত্যিই পারবে সুবর্ণকে মানুষ করতে? জানতে হলে শুনতে হবে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের একবিংশতম পর্ব। আজকে আপনাদের জন্য রইল প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের একবিংশতম পর্ব। হাজার হাজার সুবর্ণ। ভগবান, এ কি ঘোর বিকার! ভগবান, এ কি করলে তুমি? হে মা কালী, রাতটা পোয়াতে দাও, আমি নিজে গিয়ে কাঁড়া ধোয়া জল এনে খাইয়ে দেব। দেশের কালীর কাছেও নবকুমার মানত করে বসে, আবার হরির লুটো মানে। কি করবে? নবকুমার যে শুনেছে বিকারের রক্ত মাথায় চড়লে ভুল বকতে বকতে আর মাথা চালাতে চালাতে মরে যায় মানুষ। লক্ষণ তো দেখাই দিয়েছে, রাত্রির মধ্যে যদি জ্বর না কমে সেই পরিণতি তো অনিবার্য। মা কালীর দয়াই বলতে হবে, কাঁড়া ধোয়া জল না খেয়ে জ্বর কমে গেল। শেষ রাত্রির দিকে কমে গেল। ঘামের তেরে বিছানার চাদর সব সপিয়ে ভিজিয়ে দিয়ে জ্বর প্রায় বিদায় নিলই বলা যায়। কিন্তু ঠান্ডা গায়ের রক্ত, 5 দিন জ্বর ছেড়ে যাওয়ার পরের রক্ত। বিকারের তীব্রতা বৃদ্ধি পেল কি করে? বিকারের বেগ, সেই তীব্রতার বেগ বিকারের বিকৃতি নিয়ে তো মাথায় চড়ে উঠল। নইলে ত্রিভুবনে কে কবে এমন কাণ্ড শুনেছে? কোনো বাঙালি ঘরের মেয়ে, গেরস্থ ঘরের মেয়ের পক্ষে কখনো সম্ভব এমন ভয়ানক কাণ্ড করা? সত্যর চির অনুগত এবং চির সমর্থক ছেলেরা পর্যন্ত স্তম্ভিত হয়ে গেল মায়ের এই ধারণাটির দুঃসাহসে। খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গিয়ে সদুকে আর তার বরকে ডেকে আনলো সাধন। তথাপি নবকুমার ব্যাকুল হয়ে সরলকে বলে বসল, বিপদে পড়লে চক্ষু লজ্জা করতে নেই, শাস্তির নির্দেশ। তুই যা বাবা, একবার মাস্টার মশাইকে ডেকে নিয়ে আয়। মাস্টার মশাইকে? সরল হাঁ হয়ে রইল। বাবা ডাকতে বলছেন তার মাস্টার মশাইকে, যার নাম করেন না, মুখ দেখেন না, সুহাস্তি পর্যন্ত যার জন্যে চিরকালের মতো পর হয়ে গেছে। নবকুমার লজ্জাকে চাপা দেয় ব্যস্ততা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বলছি তো তাই, বললাম না বিপদের সময় চক্ষু লজ্জা শাস্ত্রের বারণ। তুই আমার নাম করে ডেকে আন। বল কে, ভয়ানক গুরুতর কাণ্ড, পুলিশ এসেছে বাড়িতে, বোধহয় তোর মার হাতে দড়ি পড়বে। শুনলে আর? দড়িটা মার হাতে পড়বে কেন? বিপদের সময় চক্ষু লজ্জার নিষেধটা কোন শাস্ত্রে আছে সে প্রশ্ন করে না সরল। ফতুয়াটা গায়ে দিয়ে বেরিয়ে যায় রান্নাঘরের পিছন দিকে দরজাটা দিয়ে। এই দৌড়টা ছিল তাই রক্ষে, নইলে সদর চেপে তো বসে রয়েছে বাঘা এক সাহেব পুলিশ। কম্পিত কলে ভরে নবকুমারের এগিয়ে দেওয়া চেয়ারখানায় বসে সত্যকে জিজ্ঞাসাবাদ করছে। হ্যাঁ, সত্যকেই প্রশ্ন করছে, ছোটখাটো ইংরেজি মিশেল হাস্যকর উচ্চারণ সমৃদ্ধ বাংলায়। আর পাথর বাঁধানো বুক সত্য সেই প্রশ্নের উত্তর দিচ্ছে ঠায় দাঁড়িয়ে। সাহেব পুলিশের নামে ডাকাবুকো মুখুজ্জে মশাইও প্রথমে আসতে চাননি, কিন্তু সদূর একান্ত ব্যাকুলতায় আসতে বাধ্য হয়েছেন বটে, তবে সদরমুখ হননি। পৈতে হাতে ধরে দুর্গা নাম জপ করতে করতে সদূর পিছন পিছন সেই পিছন দরজা দিয়ে ঢোকা মাত্র সুবর্ণ কেঁদে ওঠে। সদূর হাঁটু জড়িয়ে ধরে বলে, পিসি, মাকে ধরে নিয়ে যেতে গোড়া এসেছে। বালাই ষাট, দুগ্গা দুগ্গা, ধরে নেবে কেন? বলে মেয়েটাকে কোলে তুলে নিয়ে শুধু ফিসফিসি বলে, ঘটনাটা কিরে তরু, কি হলো? সাধন শুকনো মুখে যা বিবৃতি দেয় তার সার অর্থ এই, সত্যবতী কারোর সঙ্গে কোনো পরামর্শ না করে, কাউকে না জানিয়ে পুলিশ সাহেবের কাছে একটি চিঠি পাঠিয়েছিল, কারুর জবানিতে পর্যন্ত নয়, নিজের নামে। সেই চিঠির সূত্রে এনকোয়ারিতে এসেছে পুলিশ। চিঠির কারণ অদ্ভুত, কারণ অভাবনীয়। নিতাইয়ের বউ ভাবিনীর বোনের শোচনীয় অকাল মৃত্যুই নাকি কারণ।
মেয়েটাকে তার স্বামী আর শাশুড়িতে মিলে কীরকম নৃশংসভাবে হত্যা করেছে তা জ্বলন্ত ভাষায় বর্ণনা করে দৃপ্ত আবেদন জানিয়েছে সত্যবতী। এই দানবীয় অত্যাচারে সুবিচার হোক, সেই খুনি যুগলের উচিত মতো শাস্তি হোক। তা যদি না হয়, বৃথায় তাদের ধর্মাধিকরণের নাম করে আদালত খুলে বসে থাকা। আসামিদের নাম, ধাম, ঠিকানা সবই জানিয়েছে সত্যবতী সেই আবেদনপত্রে। সব শুনে শুধু নিঃশ্বাস ফেলে বলে, সেদিনের সেই বিকারের এই ঝোঁক এসব তুরু। দেহের রক্ত মাথায় চড়ে উঠেছিল জ্বরের ধমকে। সেই চড়া রক্তই বুদ্ধি শুদ্ধি বিগড়ে দিয়েছে। নইলে বাঙালি গেরস্ত ঘরের মেয়ের পক্ষে এ কাজ সম্ভব? আমি তোকে নির্ঘাত বলছি তুরু, তোর ওই মা একদিন মাথার শির ছিঁড়ে সন্ন্যাস রোগ হয়ে মরবে। চিরদিনই মেয়ে মানুষের আধারে ও একটা দোষী পুরুষ মানুষ, তাই এই দুরন্ত রোগ। সাধন আরও শুকনো মুখে বলে, রোগই বলবো, তাছাড়া আর কি? চিরদিন এই এক রোগ। কোথায় কোনখানে কে কি অন্যায় করলো যেন মার উপরেই করেছে। সকলের জ্বালা যন্ত্রণা নিজের ঘাড়ে নিয়ে কেবল কষ্ট পাওয়ার হোক। বাড়িতে বাসন মাজা ঝিটা একদিন তার ছেলেকে মরে যা বলে গাল দিয়েছিল বলে মা তাকে তক্ষুনি চালিয়েছিলেন। চিষ্টি ছাড়া, সবই চিষ্টি ছাড়া, চিরকেলে চিষ্টি ছাড়া। আশ্চর্য, ভগবান রূপ গুণ সবই দিয়েছিল, কিন্তু সার্থক করতে পারলো না। এখন আবার নাকি শুনছি সেদিন জ্বরের ঘোরে তোর বাপকে দিব্যি গালিয়েছে। 25 বছর বয়স না হলে সুবর্ণর বিয়ে দেওয়া চলবে না। দিব্যিটা অবশ্য নিতান্তই হাস্যকর, অতএব ও নিয়ে মাথা ঘামায় না সাধন। প্রলাপের ঘোরে কি না বলে মানুষ। তবে ওর মনেও হয়, বাস্তবে কি মাকে মার বিধাতা অনেক বুদ্ধিশুদ্ধি দিয়েছেন, শুধু জেদটা যদি সৎ কম দিতেন। আপনি একটু ওদিকে যাবেন পিসি মশাই? সাধনের এই প্রশ্নে মুখ খুঁজছে মশাই বিচলিত স্বরে বলে, হ্যাঁ আমি আবার কেন? বুড়ো মানুষ, এইমাত্র স্নান সেরেছি, এখনো আহ্নিক হয়নি, এখন ওই ম্লেচ্ছ স্পর্শে। না না, ছোবেন কেন, এমনি। এই দেখো পাগল ছেলের কথা, বাক্য বিনিময় মানেই তো ছোঁয়া, বাক্যের দ্বারা স্পর্শ, সেও বড় কম নয়। তাছাড়া তোমরা কলেজে পড়েছ, ইংলিশ শিখেছ। শিখেছে, সেটা সত্যি কথা, কিন্তু এ তো লেখাপড়ার কথা নয়, সাহেব মাস্টার নয়। এ হলো বিশ্রী একটা গোলমেলে ব্যাপার। এক্ষেত্রে প্রবীণ লোকই ভালো। কিন্তু প্রবীণ লোক দ্বিতীয়বার স্নানের ভয়ে গেলেন না, শুধু উঁকি ঝুঁকি মেরে দেখতে লাগলেন সত্য কিভাবে সাহেবের দিকে তাকিয়ে কথা বলছে। হ্যাঁ, তখন সত্যই বলছে। বলো তবে কি জন্যে আদালত খুলে বসে আছো তোমরা? সতীদাহ করে মেয়ে মানুষগুলোকে পুড়িয়ে মারতো আমাদের দেশ, তোমরাই সে পাপ থেকে উদ্ধার করেছো আমাদের। তবু এখনো কিছুই হয়নি, এখনো অনেক পাপ জমানো আছে। 4 যুগ ধরে জমছে এই পাপের বোঝা। এই পাপ দূর করতে পারো তবেই বলি শাসনকর্তা সেজে বসে থাকা শোভা পাচ্ছে। নচেত পরের দেশে এসে রাজগিরি কিসের? জাহাজ বোঝাই হয়ে ফিরে যাও না। মা! সাধন এগিয়ে যায় মাকে নিভৃত করতে। দেখছিল বাংলা নবীর সাহেব তাই মার এই ওজস্বিনী বক্তৃতার সামনে পড়ে সমস্ত বাংলা জ্ঞান হারিয়ে হোয়াট হোয়াট করছে। এই বক্তৃতার স্রোতে দোভাষের কাজ করতে এলে তার এফে পড়া বিদ্যায় স্থলকুল পাবে এ ভরসা হলো না, তাই মা বলে ডেকে নিবৃত করতে চাইলে। কিন্তু সত্য বুঝি তখন সত্যি পরিবেশ পরিস্থিতির জ্ঞান হারিয়েছে, তাই ছেলের এই ডাকের ইশারায় কর্ণপাত না করে বলতেই থাকে, তোমাদের দেশে তো শুনি মেয়ে মানুষের অনেক মান, অনেক সম্মান, সেই চোখ খুলে দেখতে পাও না? এই হতভাগা দেশে মেয়ে মানুষকে কি অপমানের মধ্যে, কি লাঞ্ছনার মধ্যে ফেলে রেখেছ? আইন করে বন্ধ করতে পারো না এসব? নিত্যি নিত্যি অনেক তো আইন বার করছো। বড় বউ! নবকুমার আর থাকতে পারে না, চেঁচিয়ে ডেকে ওঠে। আর ঠিক এই সময় ভবতোষ মাস্টার এসে দাঁড়ালো সারলের সঙ্গে সঙ্গে। ঢুকবার মুখেই বোধ করি সত্যর এই তীব্র ভাষা তার কানে ঢুকেছে, তাই সত্যকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বলেন, ভিন গায়ের লোক এসে আইন করে এদেশের সমাজের গ্লানি দূর করবে এ আশা করো না বৌমা, দেশকেই করতে হবে। মাস্টার মশাইকে এ বাড়িতে দেখে অবাক হতে গিয়েও সঙ্গে সরলকে দেখে রহস্যভেদ হয়ে গেল সত্যর কাছে।
আস্তে মাথার কাপড়টা টেনে দিয়ে দূর থেকে আলগোছে একটা প্রণামের মতো করে ঘরের মধ্যে ঢুকে গেল। একটা নাকি প্রবাদ আছে, বুক থেকে পাহাড় নামা। ভবতোষ আসার পর নবকুমারের সেই অবস্থা। যাক বাবা, আর তার করণীয় কিছু নেই। এবার সে ঘরে ঢুকে চৌকি তো শুয়ে হাত পাকা নেড়ে হাওয়া খেতে পারে। এখন অপেক্ষা মাস্টার আর সাহেবটার বিদেয় হওয়া। তারপর একটা হেস্ত নেস্ত করতেই হবে। বহু সহ্য করেছে সে, আর নয়। মুখুজ্জে মশাই এইমাত্র বলেছেন, স্ত্রৈণ পুরুষের স্ত্রীরা এরকমই হয়। সেই বাক্য দাহ সর্বাঙ্গে জ্বালা ধরাচ্ছে। মাস্টারের সঙ্গে কিন্তু বেশি কথা হলো না সাহেবের। শুধু সত্তর প্রেরিত চিঠি দেখালো সাহেব, এবং একটু পরে পরে গুড বাই বলে বিদায় নিল সে। ভবতোষ তাকে রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে এসে এদের উঠোনে আর একবার এসে দাঁড়ালেন। তারপর শান্ত গলায় বললেন, তোমার মাকে বলো সাধন, সাহেব কথা দিয়ে গেছে দোষীকে খুঁজে বের করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। আর মাস্টারমশাই একটু হাসলেন, আর তোমার মাকে অনেক অভিনন্দন জানিয়ে গেছে। এতক্ষণে মুকুন্দ মুখুজ্জের গলা নিজের কাজ করে। তিনি হুঁকো হাতে দাওয়া থেকে উঠোনে নেমে এসে বলেন, শুনলাম আপনি এক সময় নবকুমারের শিক্ষক ছিলেন, সেই হিসেবে নমস্কার জানানো উচিত। তা জানাচ্ছি, কিন্তু ওই যে কি বললেন, সাধনের মাকে সাহেব কি দিয়ে গেছে? অভিনন্দন, প্রশংসা। হ্যাঁ বুঝেছি, তা প্রশংসাটা কিসের? ভবতোষ একবারে গায়ে পড়া অভব্য বুড়োটার দিকে দৃষ্টিপাত করে। তারপর হয়তো ব্যঙ্গের খাদ মেশানো একটু পরিহাসের ধরনের হাসি হেসে বলেন, বুঝতে তো খুব অসুবিধা হবার কথা নয়। সাহসের জন্য প্রশংসা করেছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস কজনের থাকে বলুন? মুখুজ্জে মুখ বিকৃত করে বলেন, লোকের ঘরে আগুন লাগাবার, লোকের মাথায় লাঠি বলসাবার সাহসও একরকম সাহস। তা সকলের থাকে না, স্বীকার করছি। তবে সাহস মানেই প্রশংসা পাবার যোগ্য, সেটা স্বীকার করব না। না করলেই বা কি করবার আছে বলে ঈষৎ হেসে চলে যেতে চান মাস্টার মশাই। যাওয়া হয় না। নবকুমার তাড়াতাড়ি বেরিয়ে এসে বলে, মাস্টার মশাই চলে গেলে চলবে না, একটু জল খেয়ে যেতে হবে। বোধ করি বিপদ তারণ মধুসূদন রূপী মাস্টার মশাইয়ের পরম উপকারের একটা প্রতিদান আবশ্যক বলে মনে করার প্রতিক্রিয়া এই প্রস্তাব। তবে মাস্টার মশাই এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলেন না। তাই চমকে তাকালেন, আর বোধ হয় ভাবলেন, ধৃষ্টতার কেন সীমা থাকে না। কিন্তু একদা যে ভবতোষ মাস্টার রামকালীকে তার মেয়ের শ্বশুর বাড়ি দুঃখ দুর্দশা বর্ণনা করে ওজস্বিনী ভাষায় চিঠি দিয়েছিলেন, সেই ছেলে মানুষ ভবতোষ তো আর নেই। তারপর অনেকগুলো দিন পার হয়ে গেছে। অনেক মানসিক দ্বন্দ্বের টানা পড়েনে পোড় খাওয়া আর অনেক জ্ঞান অর্জনে পরিণত হয়ে ওঠা। প্রৌঢ় ভবতোষ ভয়ানক কিছু একটা জবাব দিয়ে বসলেন না, শুধু মৃদু হেসে বলে, পাগল? পাগল কেন বা? ঋণী থাকবো না, এই বাসনাতেই হয়তো নবকুমার আবার জেদ করে। এই রোদের তেতে পুড়ে এলেন, আপনার বৌমার মান মর্যাদা রক্ষা করলেন, সে অমনি ছাড়বে কেন? আপনার বৌমা বলছে একটু মিষ্টি মুখ না করিয়ে ছাড়বেন আপনাকে। ভবতোষ আর একবার ভয়ঙ্কর ভাবে চমকালেন। বোধ করি কোনো একখানে হিসাব মিলাতে পারলেন না। কেমন অসহায় ভঙ্গিতে বললেন, কে কে ছাড়বে না বলছে? এই যে আপনার বৌমা। চোখের ইশারায় ইতিমধ্যে সাধনকে দোকানে পাঠিয়ে ফেলেছে নবকুমার। তাই বুকের বল আছে, অতএব জোর গলায় বলে, সে এখন কলসির জল ঢেলে আপনার জন্য মিচিরির পানা করছে। নবকুমার ভেবেছিল এই ইশারাতেই মিছরির পানা বানানো হয়ে যাবে, কিন্তু কথা শেষ করতে হয়নি নবকুমারকে। কলসির ঠান্ডা জলের ইশারা কাজে লাগলো না। সত্যবতী বেরিয়ে এসে দৃঢ় স্বরে বলল, মিথ্যে কেন রোদে দাঁড়িয়ে পাগলের প্রলাপ শুনছেন মাস্টার মশাই? বাসায় যান। ভবতোষ সহসা একবার স্পষ্ট চোখে সত্যর মুখের দিকে তাকালেন, তারপর আস্তে আস্তে বেরিয়ে গেলেন। ঠিক সেই সঙ্গে সঙ্গে নবকুমার একটা কিম্ভূত কিমাকার কাজ করে বসল।
হঠাৎ দু হাতে ঠাস ঠাস করে নিজেই নিজের গালে চড়িয়ে দিয়ে বলল, আর কেন, এবারে একখানা জুতো এনে মারো মুখে আমার, 16 কলা পূর্ণ হোক, ওইটুকুই তো বাকি আছে। স্ত্রৈণ পুরুষের ওইটাই বোধহয় শেষ শাস্তি। সামনে সতু, সামনে মুকুন্দ মুখুজ্জে, সামনে সরল। সেই মুহূর্তে সধন সন্দেশের ঠোঙা হাতে নিয়ে এসে দাঁড়িয়েছে। সত্য কি কারো দিকে তাকিয়ে দেখে? বোধ হয় না। সত্য নিঃশব্দে রান্নাঘরে গিয়ে ঢোকে, আর বোধ করি ফেলে ছড়িয়ে চলে যাওয়া হাতের কাজ দুটো আবার গুছিয়ে তুলতে থাকে। সদুতে সদুর স্বামীতে একটা অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় হয়। তারপর সদু উত্তেজিত নবকুমারকে বসিয়ে একখানা হাত পাখা দিয়ে মাথায় বাতাস দিতে দিতে খাদে গলা নামিয়ে বলে, আর খেপে উঠে কি করবি ভাই? এতদিনে তো সবই পরিষ্কার হয়ে গেল। চিরদিন মাথাটা একটু ছিল, এখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তোর কপালে ভগবান এমন তেঁতুল গুলবেন তা কখনো ভাবিনি। মামির কাছে থাকতে সদুর কেমন ধারালো পরিষ্কার কথাবার্তা ছিল, তেমন যেন আর নেই। সদু গেরস্তর গিন্নি হয়েছে, তাই গিন্নিদের মতো কথা রপ্ত করেছে। নবকুমার বলে, 1 ঘটি জল দাও সদুদি। সদু তাড়াতাড়ি জল এনে হাতে দিয়ে বলল, খা, খেয়ে এবার মনের বল করে কবরেজ ডেকে এনে চিকিৎসা করা। নেহাত হাতে পায়ে শেকল না পড়াতে হয়, সেটা তো দেখতে হবে। নবকুমারের বোধ করি জল খেয়ে বল পারে। সে বীর বিক্রমে বলে, পাগল না হাতি, সব বদমাইশি। লোকের সামনে আমায় হেয় করাই ওর একমাত্র কাজ, জীবনভর তাই দেখলাম। হ্যাঁ, বড় হয়ে পর্যন্ত ছেলেরাও তাই দেখছে। ছেলেবেলায় মায়ের প্রতি শ্রদ্ধা ছিল, সহানুভূতি ছিল। মায়ের কথা বেদ বাক্য বলে ভাবত ছেলেরা, এবং বাবাকে অল্প বুদ্ধি বলে মনে মনে করুণা করত। কিন্তু বাবার উপর করুণাটা বজায় থাকলেও বড় হয়ে পর্যন্ত মায়ের ওপর থেকে যেন সহানুভূতিটা অনেকটা চলে যাচ্ছে, বিশেষ করে বড় ছেলেটার। সে ভাবতে থাকে, এ কি, প্রত্যেকটা ব্যাপারে তাল ঠুকে লড়াই, শান্তির সংসারে সেধে অশান্তি ডেকে আনা, আর বাবাকে হেও করা, এটা অন্যায়। সুভাষকে নিয়ে কি কাণ্ডই করলেন, তবু তার পিছনে না হয় একটা যুক্তি আছে, মানুষটার একটা গতি দরকার ছিল। কিন্তু নিতাই কাকা শালি যে মরে ভূত হয়ে গেছে, তার জন্যে এ কি কেলেঙ্কারি? নিজের স্বামী পুত্রকে এইভাবে শাস্তি দিয়ে সেই অদেখা অজানা অপরাধীকে শাস্তি দেওয়াতে হবে? বাঁচবে তাতে মরা? বাঁচবে না। শুধু নবকুমার আর তার ছেলেদের মাতৃতুল্য অপমান বয়ে বেড়াতে হবে। পাড়ার শুদ্ধ সমস্ত লোক তো দেখলো, সাহেব পুলিশ ঢুকলো তাদের বাড়িতে। সবাই জল্পনা কল্পনা করবে না হয়েছে কি? কে তাদের বোঝাতে যাবে? আর বোঝালেই বা কে বিশ্বাস করবে? এরপর হয় এ পাড়ার বাস ওঠাতে হবে, নয় দুগালে চুন কালি মেখে আর কানে তুলো দিয়ে পথে বেরোতে হবে। পিসি যা বলছে তাই হয়তো সত্যি, মাথার মধ্যে কোনো গোলমালি আছে। আশ্চর্য, এত বুদ্ধি, এত বিদ্যে, এত কর্মদক্ষতা, তার মাঝখানে এ কি একটা বিটকেলে বুদ্ধি! ছেলেবেলাকার মাকে মনে পড়ে, কত উজ্জ্বল, কত আনন্দময় সেই স্মৃতি। অন্তত ছেলেদের কাছে সত্যর সেই উজ্জ্বল আনন্দময়ী মূর্তিটাই ছিল। নবকুমারের আড়ালে চুপি চুপি ছেলেদের সঙ্গে কত জল্পনা কল্পনা, ভবিষ্যতের ছবি এঁকে কত রঙের তুলি বুলোনো। 2 ছেলে সত্যবতীর 2 দিকপাল হবে। দেশ থেকে যত অন্যায় অনাচার কুসংস্কার আর কুপ্রথা দূর করার চেষ্টায় লাগবে একজন, আর একজন দেশ স্বাধীন করবার কাজে আত্মনিবেদন করবে। তবে সকলের আগে বিদ্যার্জন। বিদ্যার না হলে কোনো কাজেই লাগতে পারবি না তুরু, কেউ তোকে বুঝবে না। আর তাছাড়া ভালো মন্দ বৌদি বা আসবে কোথা থেকে? তোরা জজ হবি, ম্যাজিস্ট্রেট হবি, নয়তো ডাক্তার আর মাস্টার হবি। এমন গুণ দেখাবি, লোকে বলবে হ্যাঁ, ছেলেদের মানুষ করেছে বটে। শিশু মনে এই চাকচিক্যের ছবি কি মনোরম প্রভাবে বিস্তার করত। কিন্তু বড় হয়ে ক্রমশ এ দেখছে মায়ের ভিতরে সেই ঔজ্জ্বল্য যেন আগুন হয়ে উঠেছে। 1.5-2 বছর বারুইপুরে থেকে এসে আরও যেন বদলে গেছে মা। এই মায়ের জন্য ভালোবাসার থেকে ভয় আসে বেশি। ছোট ছেলেটা অবশ্য অনেকটাই মায়ের ভাবে অনুপ্রাণিত, কিন্তু এইসব চেঁচামেচি অশান্তিকে সে বড় ঘৃণা করে।
সমাজের বিকৃতির বিরুদ্ধে লড়তে লড়তে মানুষ যেন নিজে বিকৃত না হয়ে যায় সেটাও তো দেখতে হবে। নিতাই কাকার শালীর মৃত্যুর জন্য মা যা করে বসলেন তার মধ্যে সাহসের পরিচয় আছে সত্যি, কিন্তু একটু যেন দুঃসাহসী। অন্তত ছেলেদের সঙ্গে তো পরামর্শ করে কাজটা করতে পারতেন। তাছাড়া সাহেবদের যদি তাড়াতেই চাই আমরা, অসুবিধায় পড়ে ওদের সাহায্য চাইতেই বা যাবো কেন? মার যদি সহজ অবস্থা থাকতো কথাটা জিজ্ঞেস করতো সে, কিন্তু মা এখন ক্ষেপে আছে। কিন্তু সত্য ছেলেরা যা ভাবছে তা নয়। সত্য এখন আর ক্ষেপে নেই, সত্য স্তব্ধ হয়ে আছে। আর সত্য এখনকার সমস্ত কিছু বিস্তৃত হয়ে শুধু ভাবছে। সত্যর ছেলেরাও সাহেব দেখে ভয় পেয়ে পিছনে থাকলো, এগিয়ে গিয়ে কথা বলল না। মায়ের বক্তব্যটা বুঝিয়ে এবং গুছিয়ে বলবার জন্য মায়ের পাশে এসে দাঁড়ালো না। যে ছেলেদের কলেজে পড়ানোর জন্য জীবনপণ করেছিল সত্য, যে ছেলেদের উপরে জীবনের সমস্ত আশা রেখে এসেছে সত্য, হয়তো সত্যর আশাটা একটু বড়। সত্য ছেলেদের ডিগ্রিটাই দেখছে, বয়সটা দেখছে না। এই ব্যাপারটা ওদের বিচলিত করার পক্ষে যে যথেষ্ট তা বুঝছে না। কিন্তু সত্যিই কি বুঝছে না সত্য? সত্য ভেবে পাথর হয়ে যাচ্ছে। সরল কি বলে মাস্টারমশাইকে ডেকে নিয়ে এলো? এতটুকু লজ্জা করলো না? ওরা কি জানে না? দেখেনি মাস্টারমশাইকে কি অপমানিত হয়ে চলে যেতে হয়েছে এ বাড়ি থেকে? হঠাৎ বিপদে পড়ে গিয়ে তাকে ডেকে আনার মতো প্রস্তাব নবকুমারের মুখে সম্ভব হতে পারে, কিন্তু সত্যর গর্ভের সন্তান স্বচ্ছন্দে সে নির্লজ্জ কাজটা করতে পারলো কি করে? সত্যর মাথাটা ধুলোয় লুটিয়ে দিল সত্যর ছেলে। আর কার কাছে? যেখানে সবচেয়ে বেশি সম্ভ্রম ছিল সত্যর। সত্য তবে এখন কি করবে? কাকে জিজ্ঞেস করবে? সারা জীবন আমি যে পথে চলে এলাম সে পথ কি ভুল পথ? রান্নার কাজ শেষ হয়ে গিয়েছিল, তবু চুপ করে বসেছিল সত্য রান্নাঘরে। ডেকে খেতে দেবার উৎসাহ পাচ্ছে না, শুধু চলে গেছে, কাজেই তাকেও ডেকে খেতে দিতে বলতে পারছে না। অনেকক্ষণ পরে সুবর্ণ খেলা ফেলে ছুটে এলো, বলল, আজ বুঝি খাওয়া দাওয়া নেই, শুধু বসে বসে চিন্তে করলেই হবে? এত কথা শেখার বয়সটা নয়, তবু সারাক্ষণ ঠাকুমা এলোকেশির সঙ্গে থেকে থেকে কথা আরও ওস্তাদ হয়ে উঠেছে। কথা বললে বোঝে কার সাধ্যি 6-7 বছরের মেয়ে। অবশ্য কেবলমাত্র এলোকেশির দোষ দেওয়া অধর্ম। পাকা কথা, প্রচুর কথা, এ তো সুবর্ণর ঐতিহ্য, অনুক্রম। সত্য কি ভুলে গেল সে কথা? তাই সত্য মেয়ের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে তীব্র স্বরে বলল, ফের পাকা কথা? সুবর্ণ মায়ের মূর্তিতে ভয় পেল, তাড়াতাড়ি বলে উঠল, খিদে পায় না বুঝি? সত্যর জ্বলন্ত দৃষ্টি ঈষৎ কোমল হয়ে এলো, বলল, দিচ্ছি ভাত, বাবা আর দাদাদের ঠাঁই করে দাও কি? হ্যাঁ, ঠাঁই করা কি 1 ঘটি জল দেওয়া, এ সুবর্ণ শিখেছে, আরও কাজ শিখেছে। বিছানা পাতা, বিছানা তোলা, তাও টেনে টেনে পারে। পারে মায়ের সঙ্গে বসে শাক বেছে দিতে। কাছে বসিয়ে কাজ শেখাতে শেখাতে বইয়ের পদ্য শেখায় সত্য মেয়েকে, মুখে মুখে বানান শেখায়। ঠাঁই করতে চলে গেল সুবর্ণ, আর ওর পথের দিকে তাকিয়ে ভাবতে লাগলো সত্য, এবার কি শেষবারের মতো এই মেয়েটার উপরে সব আশা রাখবে সত্য? সুহাসের মতো হবে সুবর্ণ? সুহাসকে সত্য গড়ল, ভোগ করতে পেল না। অবশ্যই মেয়ে সন্তান ভোগ্যবস্তু নয়, তবু সুহাসের যদি এমন অদ্ভুত অঘটনের জীবন না হতো, এমন করে তো চিরদিনের মতো সব সম্পর্ক ছিন্ন করে ফেলতে হতো না সত্যকে। সত্য তো তাকে দেখতে পেত, নব নব রূপে বিকশিত হতো সে সত্যর চোখের উপর। আর এ সত্য দেখার উপায় রইল না। কেমন সংসার করছে সুহাস। সুবর্ণ সত্যর চোখের সামনে বিকশিত হবে। ছেলেরা শেষ অবধি বংশের ধারায় কাপুরুষই হবে, হবে স্ত্রী বশ। যেমন ছিলেন ঠাকুরদা নীলাম্বর, যেমন নবকুমার। নীলাম্বর অসৎ চরিত্র, তবু স্ত্রীর ভয়ে কাঁটা। নবকুমারের তো কথাই নেই। কিন্তু সত্য আজ নিজেকে বিশ্লেষণ করে দেখেছে, সত্যই কি নবকুমারের এই বর্ষতার পরিবর্তে উল্টোটা হলে খুশি হতো?
অনেকবার মনের কোণে কোণে আলো ফেলে দেখেছে সত্য। হতো সুখী। সত্যর স্বামী যদি সত্যর যুক্তি খণ্ডন করে সমতে প্রতিষ্ঠিত থেকে বিপরীতভাবে নিজেকে চালাতে পারত, তাতেও সত্য হতো সুখী। নবকুমার তা নয়। নবকুমার ফি কথার তাল ঠুকে স্ত্রীর কথার প্রতিবাদ করে, কিন্তু ওই পর্যন্ত নিজের কোনো মত খাড়া করতে পারে না। শেষ পর্যন্ত সত্যই জয়ী। কিন্তু কেবলমাত্র জয়ী হয়ে কি সুখ? পরাজয়েও কি সুখ নেই? যে পরাজয় স্বেচ্ছায় স্বীকার করে নেওয়া যায়, তেমন পরাজয়ের স্বাদ জীবনে কখনো পেল না সত্য। তবে সুবর্ণই উঁচু হোক, মস্ত হোক, তাই ভালো। মেয়ের কাছে ছোট হবে সত্য, যেন অবাক হয়ে বলতে পারে, বাবা কত বুদ্ধি তোর, এত কথা, এত তত্ত্ব, এত তথ্য শিখলি কি রে? যেন বলতে পারে, সুবর্ণ তুই আমার মুখ রেখেছিস। বাপ ভাইকে গিয়ে যখন জানালো সুবর্ণ ভাত বাড়া হয়ে গেছে, তারা যেন হাতে চাঁদ পেল। যাক, তাহলে সংসারটা আবার ছন্দে এলো। ওরা তো বসে বসে ভাবছিল আজ আর সত্য রান্না বান্না করেনি। এই মূল কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটলে বড় মুশকিল। ওরা কৃতার্থ হয়ে নিঃশব্দে এসে খেতে বসল। নবকুমার যে সাহেবের উপস্থিতির সময় মনে করেছিল ওরা একবার চলে যাক, সে একটা হেস্তনেস্ত করে দেখে নেবে, সে কথা আর মনে পড়ে না। তখন নিজের গালে নিজের চড়ানোর পরই সমস্ত সাহস উপে গেছে তার। এখন অবিরত সধুর কথাটাই মনে পড়ছে। মাথাটাই খারাপ বউয়ে, খারাপ, নইলে আচরণ এমন উল্টোপাল্টা হয়? যাক, তার মধ্যে যেটুকু সোজা সেটুকুই মঙ্গল। খেতে বসতে পেয়ে ধন্য হলো বাপ ছেলে। সুবর্ণ পাকা গিন্নির মতো বলতে লাগলো, আর দুটি ভাত নাও না বাবা। তা নবকুমার আবার তখন সত্যর মন রাখতে ভাতও দুটি নিল চেয়ে। তারপর যখন খাওয়া হয়ে গেছে, তখন সত্য এসে তার সংকল্প ঘোষণা করল। সহজ গলায় বলল, অসুখটা হয়ে অবধি শরীরটা মোটে ভালো যাচ্ছে না, তাই ভাবছি কাশিতে বাবার কাছে গিয়ে কিছুদিন থাকবো। পশ্চিমের হাওয়া স্বাস্থ্য শরীরটা একটু ভালো হতে পারে। নবকুমারের মনে হলো সত্য যেন হঠাৎ তাকে বর দিতে এলো। বোধ করি মনের মধ্যে এই ধরনেরই একটা সুর বাজছিল। কিছুদিন কোথাও ঘুরে আসুক সত্য, তাহলে সেও সারবে, নবকুমারও বাঁচবে। কিন্তু এক কথায় কি করে বলা যায়? হ্যাঁ আচ্ছা, তাই যাও। তাই আস্তে আস্তে ভয়ে ভয়ে বলে, কাশিতে বাবার কাছে? তাই কি সম্ভব? তিনি একা মানুষ, তার কাছে গিয়ে কি করে থাকবে? সত্য সংক্ষেপে বলে, সে যা হয় হবে। সাধন, তুই আমায় পৌঁছে দিতে পারবি না? সাধনকে এই প্রশ্ন করেছিল সত্য, বড় ছেলে বলে করেছিল, কিন্তু সাধন এই প্রশ্নের উত্তর দিতে অকুল পাথারে পড়ল। একা সে নিজের দায়িত্বে মাকে কাশি নিয়ে যাবে? এহেন প্রস্তাবটাই যেন তার কাছে মার আর এক পাগলামি বলে মনে হলো। ছেলের এই বিপন্ন মুখের দিকে তাকিয়ে সত্যর মুখে হঠাৎ সূক্ষ্ম একটি হাসির রেখা ফুটে উঠল, আর তেমনি সূক্ষ্মভাবে এসে বলল, পারবি না বলেই মনে হচ্ছে, তবে থাক। অন্য সময় হলে এই নিয়ে হয়তো ছেলেকে তীব্র তিরস্কার করত সত্য, কিন্তু আজ আর করল না। ওইটুকু বলেই হাতের কাজ সারতে লাগলো। নবকুমারের চোখে ওই সূক্ষ্ম হাসিটুকু ধরা পড়ার কথা নয়, কিন্তু কেন কে জানে ধরা পড়ল। আর কেন কে জানে সে এতে একটা অপমানের জ্বালা অনুভব করল, আর সেই অনুভূতির ফলে ফট করে বলে বসল, কেন সাধনী বা কেন? আমি পারি না? আমি নিয়ে যাব, এ কথা অবশ্য বলল না, বলল, আমি পারি না। সত্য এবার ওদের অবাক করে দিয়ে ভালো গলাতে হেসে উঠল। হেসে বলল, কে আশ্চর্য, পারবে না এ কথা কখন বললাম? তবে ওরা বড় হয়েছে, ওদের মায়ের ভার কিছু কিছু নেবে, এইটাই তো আশা। বড় হয়েছে, বাড়ি লায়ক হয়েছে বলে এ কথায় জবনিকাপাত করে অন্য এক মতলব ভাসতে থাকে নবকুমার। তবে আর একটা ঝড়ের আশঙ্কা করে, কিন্তু ঝড় ওঠে না। নবকুমার আশ্বস্ত হয়, আবার আশ্চর্যও হয়। সত্য কি হঠাৎ বদলে গেল? ঝড় উঠল অন্যত্র, উঠল পরদিন।
স্কুল থেকে ফিরে বই খাতা নামিয়ে দিয়ে সুবর্ণ ছুটে এসে দু হাতে মাকে জড়িয়ে ধরে বলে উঠল, মা মা, আমার একটা দিদি আছে। সুবর্ণ ওর প্রশ্নের উত্তর দেওয়ার আগে সত্য গালে হাত দিয়ে বলে, ও মা, এই আমি কাঁচা কাপড়টা পরলাম আর তুই স্কুলে জামাই আমায় ছুঁয়ে দিলি। যাক গে যাক, হোক গে। সুবর্ণ মায়ের হাতে হাত ঘষতে ঘষতে বলে, স্কুল কি কিছু খারাপ জায়গা? কাপড়ের কাচার তো যখন ঘুচেইছে তখন আর কি করা। সত্য সস্নেহে মেয়েকে কাছে টেনে বলে, দুগ্গা থুগ্গা, তাই কি বলেছি? তবে বাইরের জামা কাপড়ে কত ধুলো নোংরাও তো লাগে। সে যা, দিদির কথা কি বললি? সেই তো বলছি। সুবর্ণ মহোৎসাহে বলে, আমাদের স্কুলে একজন নতুন মাস্টার নিয়ে এসেছে, তিনি আমার দিদি হন। আহ সুবর্ণ, আবার ওই রকম বিচ্ছিরি করে বলছিস। কতদিন বলেছি না মাস্টারনি বলবি না। বাবা তো বলেন। গোঁ ভরে বলে সুবর্ণ। বলুন। সত্য দৃঢ় স্বরে বলে, ছেলে মানুষদের ওসব বলতে নেই। তোমরা কি ওদের মাস্টারনি বলে রাখো? ধ্যাত, আমরা তো দিদি বলি। একজন নতুন দিদি এসেছে, তিনি বললেন তিনি আমার দিদি হন। সত্য অবাক হয়ে বলে, কে রে? নাম কি? নাম নাম হচ্ছে নাম হচ্ছে নাম হচ্ছে সুহাস দত্ত। ওনার বিয়ে হয়েছে, কিন্তু শীতে সিঁদুর নেই। একটা মেয়ে বলল, বেম্বো তো, বেম্বোদের সিঁদুর থাকে না। মেল ট্রেন চালিয়ে যায় সুবর্ণ, হয়তো আরোই যেত। সত্য থামায়, রক্তিম মুখে বলে, সুহাস দত্ত, তুই ঠিক শুনেছিস? এই দেখো মার কাণ্ড, শুনবো না? সবাই বলছে কি সুন্দর দেখতে। আমায় বললেন, জানো আমি তোমার দিদি হই। সত্য রুদ্ধ কণ্ঠে বলে, তা তুই কি উত্তর দিলি? আমি আমি বললাম, দিদি হন তো আমাদের বাড়ি যান না কেন? তা উনি বললেন, সময় পান না। সত্যি মা, তোমার নিজের মেয়ে, আমার মায়ের পেটের বোন। সত্য বিচলিত গলায় বলে, কি বকিস বাজে? অত বড় মেয়ে আমার হতে পারে? ও আমার সম্পর্কে মেয়ে। তবে যে উনি বললেন তোমার মা আমার মা। বলেছে? এ কথা বলেছে? সত্য হঠাৎ কেমন উচ্ছ্বসিত হয়ে বলে, তাতে তুই কি বললি? বললাম, আচ্ছা আজ মাকে শুধোবো। দূর বোকা, ও কথা বলতে নেই, বলতে হয়। কিন্তু কি বলতে হয়? সত্য নিজেই কি জানে এক্ষেত্রে কি বলতে হয়। তবু সত্য বলে, বলতে হয়, তবে চলুন আমাদের বাড়ি। ভারী বোকা তুই। সুবর্ণ লজ্জা পেয়ে বলে, তাই বলবোই তো ভাবলাম, কিন্তু ভয় হলো তোমাকে, তুমি পাছে রাগ করো। সত্য হঠাৎ মেয়ের হাতটা ধরে আরো কাছে টেনে কেমন একরকম হতাশ গলায় বলে, ভয় হলো? আমাকে তোদের ভয় হলো? আমি কেবলই রাগ করি? সুবর্ণ মায়ের এই স্বর বৈচিত্র্যে বিশেষ বিচলিত হয় না। সুযোগ পেয়ে যাওয়ার ভঙ্গিতে অবলীলায় বলে ওঠে, তা ভয় হয় না? ভয় তো কাঁটা হয়ে থাকি। বাবা এসতো সবাই, তোমার মুখের পানে চাইতে প্রাণ উড়ে যায়। আবার বলা হচ্ছে আমি কেবলই রাগ করি? রাত দিন তো রাগের ঠাকুর হয়েই আছো। রাগের ঠাকুর? মেয়ের এই মনোহর নামকরণের ভঙ্গিমায় কি হেসে উঠল সত্য, বলে উঠল, আর তুই হচ্ছিস কথার ঠাকুর। না, তা বলল না সত্য। সত্য হঠাৎ স্তব্ধ হয়ে গেল। সত্য এই অবোধ শিশুর অবাধ উক্তির মধ্যে যেন নিজের বহির্মূর্তিটা দেখতে পেল। ঠাকুর? তা ঠাকুরে যদি হয় তো গাছতলায় পড়ে থাকা রুক্ষ দীর্ণ রৌদ্রের তাপে ঝলসানো এক শ্রীহীন শোভাহীন ভয়ঙ্করী ঠাকুর। স্বামী সন্তানের কাছে অতএব এই পরিচয় সত্যর। প্রীতিকর নয়, ভীতিকর। এলোকেশীর সঙ্গে তফাৎটা কোথায় সত্যর? নিজেকে এই পর্যায়ে তুলেছে সত্য, স্নেহহীন সরসতাহীন পাতা ঝরা গাছের মতো। হঠাৎ কি যে হলো, ভিতরটা মোচড় দিয়ে হু হু করে একরাশ জল উপচে পড়ল সত্যর জোড়া ভুরুর নিচে, বড় বড় গভীর কালো চোখ দুটির কোলবে। সুবর্ণ অপ্রতিভ হয়ে গিয়ে তাকিয়ে থাকে সেই দিকে। সন্দেহ থাকে না তার, মার সেই বড় মেয়ের জন্যে মন কেমন করছে। মুহূর্তেই অবশ্য নিজেকে সামলে নেয় সত্য।
কান্না ঝরা মুখে হাসির রেখা ফুটিয়ে বলে, ওই সুহাস দত্ত কেমন পড়ায় রে? সুবর্ণ লাজুক লাজুক মুখে বলে, আমাদের তো পড়ান না, উঁচু ক্লাসের মেয়েদের পড়ান। উঁচু ক্লাসের মেয়েদের পড়ায় সুহাস? বিধবা শঙ্করীর অবৈধ সন্তান সুহাস এত উঁচুতে তুলতে পেরেছে নিজেকে কিসের জোরে? শিক্ষা, সাহস। শঙ্করীর নিজের জোর থাকলে গলায় দড়ি দিয়ে মরতে হতো না তাকে। সত্য কি নিজের সহিষ্ণুতা অসহিষ্ণুতাকে একটা সমস্যা করে তুলে তার মেয়ের এই উন্নতির পথকে কণ্টকিত করে তুলবে? এই কচি মেয়েটাকে নিতান্তই বাপ ভাইয়ের কাছে ফেলে রেখে দিয়ে সত্য নিজে কাশি যাত্রা করবে মন বদলাতে, মনের স্বাস্থ্য ফেরাতে? সেই বদল কি এখানে থেকে একেবারেই অসম্ভব? মনের ওপর কি সেটুকু হাত নেই সত্যর? ইচ্ছে করলে কি সত্য আবার সেই অনেক দিনের আগের সত্যর মূর্তিতে ফিরে যেতে পারে না? যে সত্য হাসতে জানে, কৌতুক করতে জানে, নতুন নতুন রান্না করে আর খাবার করে স্বামী পুত্রকে খাওয়াতে জানে। সত্য এই কিছুদিন আগেও মেয়েকে কত স্তোত্র, স্তব, পদ্ম মুখস্থ করিয়েছে, তার পড়া ধরেছে। কতকাল সংসারের দিকে ভালো করে তাকিয়ে দেখেনি সত্য। এই ছোট্ট সংসারের গণ্ডিটুকুর বাইরে চোখ ফেলতে গিয়ে চোখে তো শুধু জ্বালাই ধরেছে তার। সত্যর ছোট ছেলের কথাটাই কি তবে ঠিক? সে যে বলে, জগতে যেমন কোটি কোটি মানুষ তেমনি কোটি কোটি অন্যায়, সব দিকে তাকাতে গেলে চোখে তোমার ধাঁধা লেগে যাবে মা। নিজে তুমি কোনো অন্যায় করছো কিনা সেটুকু দেখো ভালো করে। সেটা তাহলে ঠিক কি বলে নবকুমার, যে সত্যের আদর্শের অনুযায়ী নয় সে সত্যর ভাগ্য, আর হয়তো সেটা আশা করাও ভুল। নিজের গর্ভজাত সন্তান, নিজের হাতে গড়া পুতুল, তাই বা নিজের আদর্শ অনুযায়ী ক্ষয় কয়? বড় ছেলেটা তো ঠিক তার বাপের ধারাতেই চলে যাচ্ছে। সত্যর জীবন যদি এমন ছাঁচে ঢালা সাধারণ না হয়, খুব উল্টোপাল্টা অদ্ভুত কিছু হতো। সুহাসের মতো শঙ্করীর দুকা দুকা বলে শিউরে উঠল সত্য, আর তার চোখের সামনে হঠাৎ ভুবনেশ্বরের মুখটা ভেসে উঠল। ঘোমটায় ঘেরা, কপালে বড় করে সিঁদুরের টিপ আঁকা, ভীরু নরম মুখ। ভুবনেশ্বরী কোনোদিন জগতের কোথায় কি অন্যায় ঘটেছে তা নিয়ে মাথা ঘামাতে যায়নি, তাল ঠুকে লড়তে যায়নি। ভুবনেশ্বরী সবাইকে ভয় করেছে, সবাইকে ভালোবেসেছে। মায়ের মুখটা মনে পড়তে হঠাৎ বাবার ওপর একটা ক্ষুব্ধ অভিমানের জ্বালা অনুভব করল সত্য, যেন মায়ের ওই অকাল মৃত্যুর সঙ্গে বাবার কোনো অবিচার জড়িত আছে। সাহস করে একটা দিন কথা বলতে পারেনি ভুবনেশ্বরী তার স্বামীর মুখের ওপর। নিতান্ত আক্ষেপের সঙ্গে এলো মনে সত্য, ভুবনেশ্বরীর মেয়ে তার শোধ তুলছে। সত্য কি তবে জীবনকে নতুন বাঁকে মোড় না হবে? সত্য শুধু তার সংসার জীবনে উজ্জ্বল হয়ে চলবে? সত্য সুখী হওয়ার চেষ্টা করবে? মেয়েটাকে নিতান্ত কাছে টেনে নিয়ে সত্য তার মাথার উপর মুখ রেখে বলে, আমি কাশি চলে গেলে তুই কাঁদবি সুবর্ণ? তুমি চলে গেলে? সুবর্ণ মার স্নেহ স্পর্শ থেকে ঠিকরে উঠে বলে, আমি যাব না বুঝি? তুই? সত্য হতবুদ্ধি, তুই যাবি কি? তুই কি করে যাবি? যে করে তুমি যাবে, আমি যাব না তো কে যাবে? দেখো মুশকিল, আমার সঙ্গে তোর তুলনা? আমার স্কুল আছে, সেই স্কুল কামাই করে যাচ্ছি আমি। সুবর্ণ গোঁ ভরে বলে, কামাই করলে কি হয়? বাবা তো বলে ছোট্ট মেয়েরা ঢের কামাই করে। বলেন বুঝি? ভালো, কিন্তু তোর বাপের মতো কামাই করাকে ভালো বলি না। স্কুল কামাই করা চলবে না। সুবর্ণ দৃপ্ত স্বরে বলে, দেখো চলে কি না, আমায় ফেলে রেখে চলে গেলে কি করি আমি দেখো। সত্য আর রাগ করবে না। সত্য হেসে ফেলে বলে, চলে গেলে আর দেখবো কি রে? তার থেকে বরং যাওয়া বন্ধ দিয়ে তুই কি করিস তাই দেখি বসে বসে। ও মা, ও মা, মা গো। সুবর্ণ মাকে দু হাতে জড়িয়ে কাঁধে মুখ ঘষতে ঘষতে বলে, তুমি কি লোক কি? ঠিক এই মিলন মুহূর্তে নবকুমার এসে দাঁড়ায়। পিছনে এক দীর্ঘাকৃতি উত্তর ভারতীয়, সাজসজ্জা দেখে চিনতে ভুল হয় না, পান্ডা জাতীয়। এই
এই নবকুমারের ভেজে নেওয়া মতলব। কদিন আগে শুনেছিল তার অফিসের এক ভদ্রলোকের মা, পিসি ইত্যাদি জনাশোলো মহিলা দল বেঁধে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন যাচ্ছে। পথসঙ্গী এই পান্ডা ঠাকুর, তাই একে নিয়ে এসেছে। সত্যবতী মাথায় ঘোমটা টেনে গলায় আঁচলটা জড়িয়ে দূর থেকে একটি প্রণাম করে, আর নবকুমার উদাত্ত গলায় বলে, এই যে একে নিয়ে এলাম, কাশীর বিখ্যাত মানুষিনী শ্রী রামেশ্বর পান্ডা, আমার এক বন্ধুর মা যাচ্ছেন এর সঙ্গে, তাই বলতে বলেছিলাম দয়া করে যদি তোমাকেও সঙ্গে নেন, তারপর তোমার বাবার ঠিকানায় ছেড়ে দেবেন তোমাকে। ইনি তাতে রাজি হয়েছেন, সামনের পূর্ণিমায় যাত্রা। সত্যর মাথার ঘোমটাটা নড়ে না, কিন্তু সত্যর গলা স্পষ্ট হয়ে ওঠে, বৃথা পান্ডাজিকে কষ্ট দিলে, আমি এখন আর যাচ্ছি না। এখন আর যাচ্ছ না? না। নবকুমার ঈষৎ উষ্ণ স্বরে বলে, তা আবার যখন হঠাৎ যাওয়ার বাসনা চাপবে তখন একে পাচ্ছ কোথায়? না, ওকে আর কোথায় পাবো? সত্য মৃদু স্বরে বলে, তুমি না হয় কষ্ট করবে তখন। ও চালাকি, তা সেটা আগে বললেই হতো, এভাবে ধ্যাসটামো করতাম না। পান্ডাজি, আপনাকে মিথ্যে কষ্ট দিলাম, ইনি যাবেন না। পান্ডাজি অবশ্য এই সামান্য বাধায় চট করে টলেন না। কাশীধামের মহিমা সম্পর্কে অবহিত করিয়ে দেওয়ার জন্যে বহুবিধ বাক্য ব্যয় করেন, কিন্তু সত্য বিনীত উত্তর দেয়, বাবা টানেননি বুঝতেই পারছি, যখন টানবেন তখন না গিয়ে উপায় থাকবে না। নবকুমার ক্রুদ্ধ প্রশ্ন করে, হঠাৎ মত বদলাবার হেতু? সত্য এবারও বিনীত উত্তর দেয়, সুবর্ণটা হয়তো ছাড়বে না, সঙ্গে যেতে চাইবে, তাতে অনেক স্কুল কামাই হবে। নবকুমার তো চিরদিনই বিরহে কাতর, তবে হঠাৎ উল্টো সুরে গান ধরে কেন? সত্য কাশি যাবে না শুনেই তো হাঁপ ছেড়ে বাঁচবার কথা তার, তবে চটে ওঠে কেন? তা নবকুমারেরও মন বলে একটা বস্তু আছে বৈকি, আর সে মনের তত্ত্বও আছে। সত্য কিছুদিন কাশি ঘুরে আসতে যাচ্ছে, এই ঘটনাটাকে সে মনের মধ্যে বেশ একটু খাপ খাইয়ে নিয়ে বিরহকালীন অবস্থাটা চোখে নিয়েছিল। তার মধ্যে প্রধান কাজ ছিল মাকে কিছুদিনের জন্য কলকাতায় এনে রাখা। মনের মধ্যে কোথায় যেন একটু অপরাধ বোধের কাঁটা বিঁধে আছে নবকুমারের। বাপ মারা গিয়ে পর্যন্ত মা আসতে চাননি সত্যি, কিন্তু একবারের জন্যে অন্তত মাকে মহাতীর্থ কালীঘাট দর্শন করানো কর্তব্য ছিল বৈকি। যে কলকাতায় এতগুলো বছর কেটে গেল নবকুমারের, সেখানে একবারও তার মা এলো না। আগে এ চিন্তাটা এত প্রবল ছিল না, হয়েছে কিছুদিন আগে অফিসের এক বন্ধুর ধিক্কারে। বন্ধুরা শুনে অবাক হয়ে গেছে, নবকুমারের মা কোনোদিন কলকাতায় বাসায় আসেনি শুনে নবকুমারকে স্ত্রৈণ বলে ধিক্কার দিয়েছে বন্ধু। সেই অবধি ওই চিন্তাটা পাক খাচ্ছিল তার মাথায়, আর এ কথাও পাক খাচ্ছিল, মাকে এনে স্বাধীনভাবে রাখতে হবে, বউয়ের হাত তোলাই নয়। তাছাড়াও আছে কিছু কিছু মতলব, যেসব আচার আচরণগুলো মোটেই দোষণীয় নয়, অথচ সত্যর চোখে দোষণীয়, সেরকম কিছু কিছু করে নেওয়ার ইচ্ছে ছিল। সত্য থেকে গেলে তাও হয় না তাহলে, যেমন গড়গড়া খাওয়া। জগৎ ব্রহ্মাণ্ডে সবাই গড়গড়া খায়, শুধু সত্যর বরের খাওয়া চলবে না, এ কি জুলুম! সত্যর অসাক্ষাতে অভ্যাসটা পাকা করে ফেলে যদি বলা যায় কবরেজ বলেছিল খেতে, আর এখন না খেলে পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়, তাহলে ওটা কায়েম হয়। নবকুমারের একান্ত বাসনার, একান্ত কামনার ওই নেশাটা। আরও একটা আছে, পয়সার বাজি ধরে তাস খেলা, তাকিয়া ঠেসান দিয়ে শুধু ওই খেলা খেলে কত লোক কত রোজগার করে নিচ্ছে, অথচ নবকুমারের ওপর খাড়া উঁচিয়ে আছে সত্যর মাথার দিব্যি। এত বাধা বন্ধর মধ্যে থাকতে থাকতে প্রাণ হাঁপিয়ে আসে। আচ্ছা, সত্য যখন বারুইপুরে ছিল তখন তো নবকুমার নিরঙ্কুশ স্বাধীনতায় ছিল, তখন কেন এসব স্বাদ মেটায়নি? তা সেটাও মনস্তত্ত্ব। তখন নবকুমারের মনোভাবটা একটু অন্যরকম ছিল। তখন সদা সর্বদা বিরহের যন্ত্রণাটাই প্রাণকে খাঁ খাঁ করে তুলত। সত্যর অনভিপ্রেত কিছু করবার ইচ্ছে হতো না। কিন্তু এখন নবকুমারের মন পাল্টেছে, সেই পুলিশের ঘটনা থেকে পাল্টেছে। নবকুমার দেখছে
সত্য যেন দিন দিন শুষ্ক কাঠ হয়ে যাচ্ছে। এখন সে যেন দেখতে পাচ্ছে পুরুষ হয়েও সে চিরদিন পরাধীন। সত্যর ইচ্ছে অনিচ্ছে, সত্যর রুচি অরুচি, সত্যর ভ্রুকুটির ভয় নবকুমারকে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কেন রে বাবা, কেউ তো এমন বন্ধন দশাগ্রস্ত নয়। ওই যে মুখুজ্জে মশাই, কত তার বাইনাক্কা, কি তার মেজাজ! শুধু বুড়ো বয়সে ঘর করতে এসেও এত কিছু ঠেলা সামলাচ্ছে, তো আজ করে চলছে। মুখুজ্জে মশাইয়ের বাড়িতেই তো তার সে জমজমাটি আসর। সদুদি ডাবর ডাবর পান সেজে সেই আড্ডায় যোগান দিচ্ছে। কই, রাগ তো করছে না। নবকুমার ওসব ভাবতে পারে? পারে না। এখন নবকুমারের তাই মুক্তির বাসনা জাগছিল। সত্যর আড়ালে শুরুটা করে ফেলে দেখাবে বিদ্রোহ। সে ঘুরে বালি দিল সত্য। তাও কারণটা কি? না, সুবর্ণর স্কুল কামাই হবে। এর চেয়ে গাত্রদাহকারী কথা আর কি আছে? পাণ্ডা চলে যেতে আর একবার মেজাজটা প্রকাশ করলো নবকুমার। বলল, বন্ধুর কাছে মুখ থাকবে না তার, কথাটা শুনলে গায়ে ধুলো দেবে তারা। সত্য হাসল, বলল, ধুলো ঝেড়ে ফেলতে জানলে লেগে থাকে না। তারপর নবকুমার আসল কথা এলো। বলি, মেয়েকে বিদ্যাবতী করে হবেটা কি? তোমার ওপর আরো 10 কাঠি বাড়া হবে। এই তো গায়ের পাঠশালে পড়েই যদি মায়ের এই মেজাজ হয়ে থাকে, কলকাতার শহরে ফ্যাশানি স্কুলে পড়ে মেয়ের যে কি হবে সে তো দিব্যচক্ষে দেখতেই পাচ্ছি। সত্য তবু হাসি মুখে বলল, তোমার যে একজোড়া দিব্যচক্ষু আছে তা তো জানতাম না। তা হ্যাঁ গো, ওই চক্ষুতে আর কি কি দেখতে পাচ্ছ বলো তো? আচ্ছা, আমি কবে মরবো বলো দেখি? সব কথা তামাশা করে উড়িয়ে দিলে হয় না, বলে রাগ করে উঠে যায় নবকুমার। সেই রাগ রাগ ভাবটাই বজায় থাকে। সত্য যখন প্রতিজ্ঞা করেছে সে আর রাগের ঠাকুর থাকবে না, তখন সত্যর বর উল্টো প্রতিজ্ঞা করে বসে। এই রাগের পালা কতদিন চলতো কে জানে। হঠাৎ একদিন অপ্রত্যাশিত এক ঘটনা ঘটল। সন্ধ্যের সময় শুধু এক ঘটকি নিয়ে এসে হাজির। নাচতে নাচতে বললেই হয়, ছেলেদের বিয়ে দিবি নে বউ? সত্য আকাশ থেকে পড়ল না। সত্য প্রতিক্ষণ এই আক্রমণের আশঙ্কায় কাঁটা হয়েই আছে, কখন না জানি কথা ওঠে। তাই সাবধানে বলল, পড়ালেখাটা শেষ হলেই হবে ঠাকুরজি। শুধু বিরক্ত কণ্ঠে বলে, তোর ছেলেদের লেখাপড়া যে কোন কালে শেষ হবে বউ, এই বিশ্বাস তো রাখি না। বিয়ের বয়স তো গড়িয়ে গেল ছেলেদের। বড়টা 3 পাশ করে ফেললো, হাঁপ ফেলতে না ফেলতে দিলিও কালুতি পড়তে। ছোটটাও 3টে পাশের এক্সামিন দিচ্ছে, বেরোতে না বেরোতে আবার কিসে ঢুকিয়ে দিবি তুই জানিস। তা মাথা চুল পাকিয়ে ফেলে টোপর মাথায় দেবে নাকি ছেলেরা? সত্য মৃদু হেসে বলে, ঠাকুরজি বড্ড রেগেছে মনে হচ্ছে। কিন্তু ভেবে বলো, একটা আয় উপায়ের পথ না দেখে বিয়ে দেওয়া কি ন্যায্য? শুধু আকাশ থেকে পড়ে। শুধু ধিক্কার দিয়ে বলে, নবকুমারের ঘরে ভাতের কি এমনি অভাব যে ছেলে উপায় না হলে আর ছেলের বউ দুটো ভাত পাবে না? বলে, মা হয়ে এমন নির্লজ্জ কথা কি করে বললো সত্য? তারপর জোর করে বলে, ওসব মেমিয়ানা ছাড়বো। এই ঘটকি ঠাকুরন এসেছেন, মন দিয়ে শোনো ওর কথা। 2টি মেয়ে ওর হাতে রয়েছে, সৎ বংশ, দেবে তবে ভালো। মেয়েরা দেখতে সুন্দর, একসঙ্গে লাগিয়ে দে। আর আমার মামি বুড়ির কথাটাও ভাব, বুড়ির জন্মের শোধ একটা স্বাদ মিটু। নবকুমার আর ঘরের মধ্যে বসে থাকতে পারে না, বেরিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে উদাত্ত কণ্ঠে বলে, পাগলের অনুমতি নিয়ে কাজ করতে গেলে তো জগতের সব কাজ কারবারই বন্ধ থাকবে। সদুদি, তুমি ঘটকি ঠাকুরনকে বলো মেয়ের বিবরণ দিতে, মেয়ে আমরা দেখব। সত্যর প্রতিজ্ঞা, সে আর রাগের ঠাকুর থাকবে না। তাই হেসে মাথার কাপড়টা একটু টেনে গলাটা একটু খাটো করে বলে, তাহলে তো হয়েই গেল ঠাকুরজি, স্বয়ং বাড়ির কর্তা যখন ভার নিলে। সদুর সামনে দুজনে মুখোমুখি কথা বলা শোভায় পায় না, অতএব সদুর মাধ্যম। নবকুমার বলে, হাসি তামাশার কথা নয় সদুদি, ছেলের বিয়ে আমি শীঘ্রই দেব। বিয়ের বয়স হওয়া কি, বিয়ের বয়স গড়িয়ে গেল। আর সদুদি, জিজ্ঞেস করো তোমাদের বউকে,
ছেলেরা যে বুড়ো হাতি হয়েও এখনো 1 পয়সা ঘরে আনছে না, সে কি ছেলেদের দোষ? ওদের গর্ভধারিণী দিয়েছে ওদের চাকরি করতে। আমি হতভাগা, যতবার চাকরির সন্ধান এনে দিয়েছি ততবারই অগ্রাহ্য করে ঠেলে দিয়েছে। তোমাদের বউয়ের ছেলেরা জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার হবে গো। শুধু আপোষে সুরে বলে। তা হবে না কেন রে নবু? ভাগ্যে থাকলে ঠিকই হবে। ওসব মানুষের ছেলেরা হয় বই আর কিছু আকাশ থেকে পড়ে না তারা। কিন্তু তার জন্যে বিয়েই বাধা কি? আমি কটি ঠাকুরনকে বলছি তাহলে বউ। সত্য নির্লিপ্ত স্বরে বলে। তোমার ওপর আর আমি কি কথা বলবো ঠাকুরজি? আহা, তুই মা, তুই বলবি না? সত্য মুখ তুলে বলে। আমার কথাটাই যদি জিজ্ঞেস করছো ঠাকুরজি, আমার ইচ্ছেটা ছিল 5টা হয়ে গেলে। এবার ঘটকি খনখনিয়ে ওঠে। ও মা, তোমার ব্যাটার বউ এসে কি ব্যাটার বই কাগজ ছিঁড়ে দেবে? যেমন তেমন ঘর নিয়ে আমি কাজ করি না। এরা হলো গাটালের মুকুট যে গোষ্ঠী, কত বড় বনেদি ঘর। চন্দ্র সূর্যি এদের ঘরের জিও বউয়ের মুখ দেখতে পায় না। এরা হচ্ছে জ্ঞাতি বোন। চন্দ্র সূর্যি মুখ দেখতে পায় না? সত্য একটু হেসে ফেলে বলে। ঠাকুরজি, ঘটকি ঠাকুরুনকে বলো ওদের মেয়েদের জন্যেও আরো মস্ত বনেদি ঘরের পাত্তর পাবেন। আমরা ওদের যোগ্যই নই। চন্দ্র সূর্যির মুখ দেখেছে এমন মেয়ে আমাদের প্রার্থনা। ভাই বোন দুজনে একসঙ্গে চমকে উঠে বলে। তার মানে? মানে তবে স্পষ্ট করেই বলি, একটু লেখাপড়া জানা মেয়ে আনার ইচ্ছে। স্কুলে পড়ে এমন মেয়ের সন্ধান যদি থাকে। কি কি বললে? নবকুমার ঠিকরে উঠে বলে। শুধু মেয়েকে বিদ্যাপতি করে স্বাদ মিটছে না, আবার বউ আনতে হবে তাই? কেন, বউ এসে তোমার ছেলের পড়া বলে দেবে? ঘটক ঠাকুরুন একটু টেপা হাসি হেসে বলেন। আহা, সে তো দেবেই গো। পরিবারের কাছে পড়া মুখস্থ না করে আজকের বাজারে কোন পুরুষটা উতরেছে? একালে পরিবারই মাস্টার, সেই মাস্টারের শিখে শিরোধার্য। তবে আমার হাতে তেমন মাস্টার মেয়ের সন্ধান নেই। এ হলো একেবারে নবাবী আমলের বনেদি বংশ। এদের শিক্ষে দীক্ষে আলাদা। তাহলে আর কি করা? ওটি দিদি। ঘটকির সঙ্গে সঙ্গে সদুও বিদেয় নেই, কারণ যদিও একটা গলিপথ পার হওয়া নিয়ে কথা, তবু সন্ধ্যের পর একা যাওয়া চলে না। আবার তবে নবুকে কি ছেলেদের পৌঁছতে যেতে হয়? থাক, ওরা চলে যেতে নবকুমার ফেটে পড়ে। বাড়িটাকে কি বানাতে চাও তুমি? বিদ্যের বৃন্দাবন? ছেলেদের এত বিদ্যে হয় না, আবার বউয়েরও বিদ্যে চাই। সত্য আসতে বলে। চেঁচামেচিতে কাজ কি? ওরা ঘরে পড়া করছে, গলা তো তোমার দোতলার কোঠা পর্যন্ত গিয়ে পৌঁছচ্ছে। তবে এই কথাটাই বলি, আমার মতামত, ইচ্ছে, বাসনার কথা যদি শুধো তবে বলবো, কানা অন্ধ বউ আমার ইচ্ছে নয়। কানা অন্ধ? নবকুমার আকাশ থেকে পড়ে। সত্য দৃঢ় স্বরে উত্তর দেয়। তা বই আর কি, ক অক্ষর যে না চিনল সে তো অন্ধেরই সামিল, চোখ থাকতে অন্ধ। সত্যর এই রায় দেওয়ার পর খুব একটা ঝড় ওঠে বাড়িতে, রাগের সঙ্গে হাসিরও। সত্যর ওই অন্ধ কথাটার ব্যাখ্যাটা সবাইকে ডেকে ডেকে শোনায় নবকুমার, এবং নিতাই ও নিতাইয়ের বউ, মুখুজ্জে মশাই, তার জিয়ে ওঠা ছোট গিন্নি, তার বড় মেয়ে, সবাই এই নতুন ব্যাখ্যার রসে মশগুল হয়ে হাসি তামাশা করে। শুধু সদুই হঠাৎ স্তব্ধ হয়ে যায়, আর এক সময় নিঃশ্বাস ফেলে বলে, কথাটা মিথ্যে বলেন নবু, চোখ থাকতেই অন্ধ। এই তো সদু দিদি, যদি একটা পত্তর লেখবার জ্ঞান থাকতো তাহলে সারাটা জীবন তার বরবাদ হয়ে যেত না। অতঃপর সদুই আশ্বাস দেয়, কলকাতা শহরে স্কুলে পাঠশালায় পড়া মেয়ে পাওয়া অসম্ভব হবে না মনে হয়। বলে, আমি অন্য ঘটকি ধরছি। অর্থাৎ ভাইপোর বিবাহ তরণীর হাল সে এবার ধরবে। দেখেছে কান্ডারি বিহনে নৌকো বাঞ্চাল। তরুর কানেও অবশ্য এই আশ্বাস ঢোকে, এবং অবশ্যই সে এ আশার স্বপ্ন দেখতে থাকে, কারণ তার সহপাঠীদের সকলেরই বিয়ে হয়ে গেছে। 2-1 তো ছেলের বাপ হয়ে বসে আছে। তার বিয়ের কথা উঠছে না কেন, এ কথা সে ভেবেছে মাঝে মাঝে। তবে খোকা এক অসমসাহসিক কথা বলে বসেছে।
বলেছে অবশ্য পিসির কাছে। দাদার হচ্ছে হোক, আমার নিয়ে টানাটানি করো না বাবা, আমি ওসবের মধ্যে নেই। নেই? তুই তবে সন্ন্যাসী হবে নাকি? ঝংকার দিয়ে বলেছিল শুধু। খোকা সহাস্যে বলেছিল, কি যে হব তা জানি না, সাপও হতে পারি, ব্যাঙও হতে পারি, তবে গলায় গন্ধমাদন নিয়ে যে কিছুই হওয়া যায় না এটা দেখে শিখেছি। এত তুই দেখলি কোথায়? রাত দিন তো বই মুখে পড়ে থাকিস। ওই ওর মধ্যে থেকে সব দেখেছি। শুধু অবশ্য এ কথা গ্রাহ্য করে না। শুধু ভেবে নেয় একসঙ্গে তাড়াহুড়োর দরকার নেই, দুটো তো মাত্র ছেলে, দুবারই ঘটা হবে। দাদার বিয়েটি হোক, রাঙা টুকটুকে বউ আসুক, দেখব কেমন সন্ন্যাসী হওয়ার স্বাদ বজায় থাকে। অতএব সেই রাঙা টুকটুকের সাধনায় করতে থাকে শুধু। তবে ছেলের বয়স গড়িয়ে গেছে, সেটের 23 বয়সটি হয়েছে। ও ছেলের যোগ্যী মেয়ে নিতে হলে কোনো না 12। অত বড় ধাড়ি মেয়ে সুন্দর পাওয়া শক্ত। সুন্দর মেয়ে কি পড়ে থাকে? তবু চেষ্টা করতে থাকে শুধু। তা চেষ্টায় বাঘের দুধ মেলে, সাধনায় ভগবান মেলে। 5টা দেখতে দেখতে তরুর বউও মিলল। 12 বছর বয়স, দেখতে ভালো, আবার লিখতে পড়তেও জানে। মেমের স্কুলে পড়েছে 3 বছর। এরপর আর সত্য আপত্তি করবে কোন পথ দিয়ে? না, সত্য আপত্তি করল না। সত্য তার বড় ছেলের মন বুঝেছে, কিন্তু আপত্তি এলো অন্য দিক থেকে। আপত্তি করলেন এলোকেশী। বড় ছেলের বিয়ে ভিটে থেকেই হওয়া উচিত, এ কথা সবাই জানে। সেই সব ব্যবস্থা করতে 10 ছুটি নিয়ে নবকুমার দেশের বাড়ি গেল। সঙ্গে নিয়ে গেল সুবর্ণকে। সুবর্ণই বায়না ধরল, ওর গরমে ছুটি পড়েছে। সত্য ওর ইচ্ছে হচ্ছিল না, এতদিন মেয়েটা কাজ ছাড়া হয়। তাছাড়া ছুটির মধ্যে পড়া তো তাহলে কাছে উঠল। এই 10 দিন এমনি কাটবে, তারপর ভাইয়ের বিয়ে। তবুও না করা শক্ত। নবকুমার হয়তো বলে বসবে, হিংসে করো তুমি, ওকে একবার ঠাকুমার কাছে যেতে দাও না। কাজে হেসে মেয়েকে বলে, যা তবে, গাছের আম খেয়ে খেয়ে মোটা হয়ে আয়, দাদার বিয়েতে খাটতে হবে মনে রাখিস। নবকুমার বলে, দেখো তোমার মেয়ের ওই ঘাগরা টাগরাগুলো দিও না, ও থাক, কাপড় চোপড় যা আছে তাই দাও সঙ্গে। সত্য বুঝল পরামর্শটা সমীচীন। নাতনির পরনে ঘাগরা দেখলে এলোকেশী রসাতল করবে। অতএব মায়ের দরুন একখানি পুরানো নীলাম্বর জামদানি পরে আর নিজের শাড়ির সম্বলগুলি মহোৎসাহে সঙ্গে নিয়ে বাপের সঙ্গে রওনা দিল সুবর্ণ। আর সেটাই বোধ হয় করি কাল হলো। ভিটে পা দিতে না দিতেই ঘটল বিপত্তি। এলোকেশী সেই শাড়ি জড়ানো নাতনি দেখে হই হই করে বলে উঠলে, ব্যাটার বের তো তোড়জোড় করছিস না বা? বলি, এত বড় ধিঙ্গিধারী মেয়ে ঘরে পুষে কেউ ব্যাটার বে দেয়? আর একটি মহিলা সভা উজ্জ্বল করে বসেছিলেন। তাকে চিনি চিনি করেও চিনতে পারে না নবকুমার। তিনিও বলে ওঠেন, কি ঘেন্নার কথা, এত বড় মেয়ে নবুর! ও মা, আর নবু ছেলের বিয়ের ভাবনা ভাবছে। এলোকেশী অতঃপর তার ছেলের বউয়ের যথেচ্ছাচার এবং ছেলের ভেরুয়া অবস্থা নিয়ে তীব্র আলোচনা করে বলে, আমি এই তোকে বলে রাখছি মুক্ত, ওই বউয়ের বুদ্ধির দোষে এই বংশে 14 পুরুষ নরকস্থ হবে। নবকুমার মৃদু কণ্ঠে বোঝাতে চেষ্টা করে, মেয়েটার বয়স আর কত? 8 বই তো নয়। গরমটা ওর মার মতো বাড়ন্ত বলি, ছেলেরই বয়স গড়িয়ে গেছে। দুই মহিলার প্রবল প্রতাপ কণ্ঠে সে কথা দাঁড়ায় না। ওরা বলেন, ওই মেয়ে 8? কেউ তো আর ঘাসের বিচি খায় না। আশ্চর্যের কথা, এলোকেশীয় নাতনির জন্মকাল বিস্তৃত হন, আর নাতির বয়স 23 হলো সে কথা মানতে চান না। কিছুক্ষণের পর নবকুমার টের পায় মহিলাটি নবকুমারের সৈমার কন্যা মুক্তকেশী। দিন কয়েকের জন্য তিনি তার সৈমার কাছে এসে অবস্থান করেছেন। বেচারি সুবর্ণ ভেবেছিল এসেই পেয়ারা গাছে উঠবে, পুকুরে ছুটবে, পাড়া বেড়াবে, ফুল তুলবে। সে জায়গায় কিনা এইসব আলোচনা। থতমত খেয়ে দাঁড়িয়ে থাকে বেচারা। এলোকেশী অবশেষে রায় দেন, ছেলের বিয়ে দিচ্ছ, দাও, তোড়জোড় করে মেয়েরও পাত্তর দেখো, যাতে এক যজ্ঞিতে কাজ হয়।
5 জনে না ডিঙ্গি আইবুড়ো মেয়ে দেখে 5 কথা বলতে পারে। মুক্তকেশী মহোৎসাহে বলেন, এ মেয়ের পাত্তরের অভাব হবে না সইমা, রূপের ডালি মেয়ে, আজ বললে কাল হবে, আমি দেখছি। কিন্তু ঠিক এইখানে হঠাৎ এক বজ্রপাত হয়। সুবর্ণ ঝট করে বলে ওঠে, ইস, এক্ষুনি বিয়ে দিলেই হলো, মা তাহলে বাবাকে মেরে ফেলবে না? আমি বলে এখন নতুন ক্লাসে। কথা শেষ হলো না। তীব্র তীক্ষ্ণ একটা আর্তনাদ যেন ঝড়ের বেগ নিয়ে আছড়ে পড়ল সুবর্ণর ওপর। কি কি বললি কি বললি? মা বাবাকে মেরে ফেলবে? ওরে নবা, এ কথা শোনার আগে আমার মরণ কেন হলো না রে? ওরে এই স্কুলে পেরিয়ে এই বিদ্যে করেছিস তোর মেয়ের? ও মুক্ত, এক ঘটি জল এনে আমার মাথায় থাবড়া, নইলে বেম্বতালু ফেটে মরে যাব। কোন কামরূপ কামিক্ষের ডাইনির হাতে আমার একটা মাত্র সন্তানকে সঁপে দিয়ে বসে আছি, তুই দেখ মুক্ত। মার এই আপেক্ষাক্তিতে দিশেহারা নবকুমার হঠাৎ আর কিছু না পেরে মেয়েটার গালে ঠাস করে চড় বসিয়ে দেয়। এতক্ষণ আপনারা শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের ২১তম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বইয়ে থাকুন। ধন্যবাদ।